আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রোজা শুরু হতে না হতেই চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়, ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। তবে বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকা। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মাল্টার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। বাজারে সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 320 টাকা আর লেয়ার 330 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে বেগুন, শসা, পেঁয়াজ ও ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন উচ্চ মূল্যের কারণে? সাদিয়া, রমজানের দ্বিতীয় রমজান চলছে। আমরা গতকাল থেকেই দেখেছি বাজারে ঊর্ধ্বগতি, বিশেষভাবে শসা, লেবু, গাজর থেকে রমজানে প্রয়োজনীয় যেসব দ্রব্য সেই সব পণ্য কিন্তু ঊর্ধ্বগতিতে বিক্রি হচ্ছে। বিশেষভাবে লেবু, যেটি রমজানের আগেই বিক্রি হতো 30 থেকে 40 টাকা হালি, সেই লেবু কিন্তু একদিনের ব্যবধানে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া শসার কেজি কিন্তু 100 টাকা কেজি ছাড়িয়েছে। বেগুন 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও কিন্তু দাম বেড়েছে ইফতারিতে যেসব পণ্যের প্রয়োজনীয় সেই সব পণ্যের কিন্তু দাম বেড়েছে। বিশেষভাবে আপেল 340 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নাশপাতির দাম বেড়ে 550 টাকা, মালটা 330 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি মাছ মাংসের কথা বলি, ব্রয়লার মুরগি কিন্তু 200 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। সোনালী 300 থেকে 350 টাকা, খাসির মাংস 1250 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি চিনি, ডাল, ছোলার কথা বলি, চিনির দাম স্থিতিশীল রয়েছে, 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডাল 140 থেকে 150 টাকা চিকন দানার যে ডাল সেটি, এবং আরও যে মোটা ডাল সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং লেবু বিশেষভাবে আরেকটা যে বিষয় জানিয়ে রাখতে চাই, মরিচ কিন্তু যেই মরিচ গত 3 দিন আগেও 100 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই মরিচ কিন্তু কাঁচা মরিচ 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু বাজার যে ঊর্ধ্বগতি সেটি লক্ষ্য করা যাচ্ছে, এবং ক্রেতারা বলছে যে বাজারের সঠিক তদারকির অভাবেই কিন্তু এই এত ঊর্ধ্বগতি রয়েছে। এবং রমজানকে কেন্দ্র করে অন্যান্য দেশে যে বাজার নিম্নমুখী থাকে সেটি কিন্তু আমাদের দেশে নয়। এটি রমজানকে কেন্দ্র করে প্রতিটি পণ্যেই কিন্তু ডাবল দাম বা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে ঊর্ধ্বগতির বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে রোজা উপলক্ষে কোন কোন নিত্যপণ্যের দাম বেড়েছে, বিক্রেতারা এ বিষয়ে কি বলছেন, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আজকে দ্বিতীয় রমজান, ইতিমধ্যেই কিন্তু আসলে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেগুলি আসলে সালাতের আইটেম, সেই আইটেমগুলোতে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। ক্ষীরা বিক্রি হতে কিন্তু 130 টাকার মধ্যে, এবং লেবু বিক্রি হতে হালি 100 টাকা, এবং ডজন যদি বলি সেখানে বিক্রি হতে 300 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হতে 140 টাকায়, গাজর বিক্রি হতে 80 টাকাতে, এবং সালাতের প্রতিটি আইটেমই কিন্তু আসলে দাম বৃদ্ধি। যারা এখানে
বিক্রেতা রয়েছে তারা বলল আসলে তারা কিন্তু আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে কিনতে হয় বিদায় তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আসলে এটা হচ্ছে যে তাদের একটা অজুহাত সবসময় যেটা তারা দিয়ে থাকে, এবং এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা বলল আসলে কোনো না কোনো অজুহাতে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হবে, সেটাই তারা অজুহাত দিতেন। চট্টগ্রামে আসলে নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে প্রতিটি পণ্যই কিন্তু আসলে উচ্চ দামে বিক্রি হচ্ছে। কোনোভাবেই যে আসলে এগুলির নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাজার মনিটরিং করা হয় ততক্ষণ পর্যন্ত, এরপরে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। চট্টগ্রামের বাজারে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 220 টাকাতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 680 টাকাতে। এবং ব্যবসায়ীরা স্বীকার করেছেন ফার্মের মুরগিতে 80 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে এবং সোনালীতে 30 টাকা বৃদ্ধি পেয়েছে এবং ফার্মের মুরগিতে 50 থেকে 60 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আসলে এবং একই সাথে সব ধরনের সামুদ্রিক এবং লবণাক্ত যে মাছ রয়েছে সেই মাছগুলোতে কিন্তু আসলে কেজি প্রতি 150 টাকা থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আসলে কোনো কারণ ছিল না। এই মুহূর্তে কিন্তু সাগরে লবণাক্ত এবং মিঠা পানির মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এরপরও দাম বৃদ্ধি বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বাজারে কিন্তু গতকালও মনিটরিং হয়েছে, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত মনিটরিং ততক্ষণ, এরপরে কিন্তু ব্যবসায়ীরা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে, তাদেরকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং একই সাথে বলি যে ফলের মৌসুম রয়েছে, ফলেও কিন্তু আসলে প্রচুর দামে বিক্রি হচ্ছে। তাদের কিনা কিন্তু 300 টাকা 320 টাকা আঙ্গুর, সাদা আঙ্গুর এই বিক্রি করতেছে আসলে 500 টাকা থেকে 550 টাকা। এই জন্য গতকালকে এক দোকানদারকে কিন্তু জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে তিনি দোষ স্বীকার করেছেন এবং তিনি পরে বলেছেন তিনি 400 টাকা থেকে 350 টাকার মধ্যে বিক্রি করবেন। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা মনে করেন এটাকে সঠিক মনিটরিং করার দরকার আছে, এরপরে হয়তো আসলে কিছুটা বাজার নিয়ন্ত্রণ করা যাবে। তবে ব্যবসায়ীরা আরেকটা অভিযোগ করে বলেছেন গত বছর এই রমজানে কিন্তু ক্ষীরা বিক্রি হয়েছিল আসলে 40 থেকে 50 টাকার মধ্যে, সেই ক্ষীরা এই বছর কিন্তু 100 টাকা বৃদ্ধি পেয়ে 130 টাকা 140 টাকা বিক্রি হতে। আসলে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ব্যবসায়ীরা মনে করেন, ক্রেতারা মনে করেন। সাজিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে দ্রব্যমূল্যের রীতিমতো প্রতিযোগিতা করে ছাড় দেয়া হলেও উল্টো চিত্র বাংলাদেশে। রোজার চাহিদাকে পুঁজি করে দেশের বাজারে হুহু করে বাড়ছে ফল, খেজুর ও পেঁয়াজ, লেবু সহ ইফতার সামগ্রীর দাম। তবে ক্ষুব্ধ ভোক্তারা বলছেন ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই হচ্ছে এমনটি, আর এর থেকে পরিত্রাণের জন্য দরকার প্রশাসনের কঠোরতা। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজানে বাজার স্থিতিশীল রাখতে তেল, চিনি সহ কয়েকটি পণ্য বিক্রি করছে সরকার। বাজারের চেয়ে কিছুটা কম দামে পেতে কাঠফাটা রোদেই অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। টিসিবির দেয়া 60 টাকার ছোলা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, আর 115 টাকার সয়াবিন 190 টাকা লিটারে। পেঁয়াজের কেজি 60 টাকা ও লেবুর হালি পৌঁছেছে সেঞ্চুরিতে। বৃষ্টি নাই, তাই জন্য লেবুর দামটা একটু বাড়তি। মৌসুমী সিজন শেষ পর্যায়ে আর ভেন্ডি ফুলের প্রথম সিজন, এই জন্য দাম বাড়তি। চাহিদাকে পুঁজি করে ভোজ্য তেল সহ আরও কিছু পণ্যে কৃত্রিম সংকটের আশঙ্কায় দোকানিরা। এমন বাজার ব্যবস্থায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারাও। আমার সাথে সোয়াবিন দেশে ভোক্তারা তো এগুলা বোঝে না, আসলে ভোক্তারা এগুলাতে একটা প্রতারণা হইতেছে। আমার সাথে কিছু দোকানদার আছে, রমজান আসলেই নিত্য পণ্যের জিনিস দাম বেড়ে যাচ্ছে। অন্য দেশে অনেক কমে যায়, আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায়। রোজাকে কেন্দ্র করে দেশের বাজারে যখন অস্থিরতা, তখন ভিন্ন চিত্র সৌদি আরব সহ মুসলিম প্রধান দেশগুলোতে। সেখানে রমজানের পণ্যে চলছে 50% পর্যন্ত ছাড়। প্রত্যেক বছর রমজান মাস আসলেই তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। সৌদি আরবে সমস্ত গ্রোসারি রমজান মাস আসলে কিভাবে সার্ভিস দিতে পারে মুসলমানদেরকে, আর আমাদের দেশে সেটা সম্পূর্ণরূপে উল্টা। বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবেই দেখছেন ভোক্তা প্রতিনিধিরা। পাশাপাশি এর জন্য দায়ী দুর্বল প্রশাসনিক ব্যবস্থাও। সরবরাহ কিন্তু পর্যাপ্ত, তাহলে আমার কথা হচ্ছে এই উদ্বৃত্ত এবং বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও মূল্য বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের বাজার আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। খেজুরের ডিউটিটা যদি রমজানের 15 দিন আগে যদি কমানো হয়, এটার কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এই ডিউটিটা অন্তত 2 থেকে 2.5 মাস আগে কমাতে হবে। তবে বাজার নিয়ন্ত্রণে অভিযানের কথা জানিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে বিশেষ মনিটরিং টিম। আমার টাকা আছে বলে যাতে আমি অতিরিক্ত কেনাকাটা না করি, টাকা পয়সার আমার মতো এত সংস্থান নেই, তারাও যাতে বাজার থেকে কিনতে পারে, আমি যাতে একাই সব কেনাকাটা করে না ফেলি, এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখন থেকেই সরকারকে কঠোর হওয়ার আহ্বান ভোক্তা সাধারণের। কেনাবেচার এই যে মহা ব্যস্ততা দেখছেন, এটি রাজধানীর বৃহৎ নিত্যপণ্যের হাট মৌলভীবাজার। এখানকার প্রায় শতভাগ ব্যবসায়ী মুসলিম। বাজারটির নামের সাথেও রয়েছে ধর্মীয় ঐতিহ্য।
তারপরও রমজান উপলক্ষে এখানেও বেড়েছে ফলমূল সহ অধিকাংশ পণ্যের দাম। সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই ঘটছে এমনটি। পাশাপাশি প্রশাসনের জবাবদিহিনতায় রয়েছে ব্যাপক ঘাটতি। সর্দার রাজীব, RTV, ঢাকা। ঈদের আগে রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন 180 দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন। ভোটের লড়াই শেষ, এবার নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 12টায় মন্ত্রী পরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের সভা। এতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে। আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এর জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে আমার ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বেলা 3টায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী, খাল খনন কর্মসূচি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, মে মাস থেকে সারা দেশে শুরু হবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি, আর 180 দিনের মধ্যে খনন করা হবে খাল। আমাদের ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব 180 দিনের মধ্যে দৃশ্যমান সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। চরাঞ্চল, পাহাড়ি ও ম্যানগ্রোভ এলাকা প্রাধান্য দিয়ে কাজ করার কথা বললেন মন্ত্রীরা। বেলাল হোসেন, RTV, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় বঙ্গোপসাগরে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। ডাকাতদের উৎপাতে সহায় সম্বল হারানোর শঙ্কায় মাছ ধরতে সাগরে যেতে পারছেন না হাজারো জেলে। সমুদ্রের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সমুদ্রে জলদস্যু আতঙ্কে দিন পার করছে বরগুনার পাথরঘাটার জেলেরা। মাঝখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় আবারও বেড়েছে ডাকাতদের উৎপাত। চলতি মাসে সুন্দরবনের কটকা এলাকা থেকে উপজেলার পদ্মাগ্রামের জেলে আব্দুল সর্দার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। চালানো হয় অমানবিক নির্যাতন। পরে 4 লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে বেঁচে ফেরেন তারা। রাত্রে একটা বোর্ডের শব্দ পাই, আমরা বাতি নিব, কিন্তু তারপর পাশ দিয়ে যাওয়ার সময় বোর্ড চিনেছে। আমাকে মারধর করার পর বোর্ডে স্টার্ট দেওয়ার পর আমরা সেইটা জাল বাজছে পরে বোর্ড নিতে পারি। আমার ওটাই নিচ্ছে, ওটাই নিয়ে পায়ে শিকল দিয়ে তারপরে যাচ্ছে। আমরা এখানে 4 দিন ছিলাম। 4 দিনের ভিতরে প্রতিদিনই অত্যাচার করে। আগে যেভাবে প্রশাসন জলদস্যুর জন্য পদক্ষেপ নিছে, এইভাবে যদি পদক্ষেপ নেয় তাহলে জলদস্যু নির্মূল করা সম্ভব, কিন্তু এখন তো কোনো প্রশাসনের ভূমিকা তেমন নাই। করার তো নাই কিছু। এই যে কইছে যে জিবাল পারো পয়সা পাতি জোগাড় জিকায় দোয়ালা উঠতে তো আননি লই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেখানে, তাহলে আমরা সেই তথ্য পেলে আমরা তাদের পক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলেদের অভিযোগ, সুন্দরবনের কটকা, হেলা, দুবলা ও শিবসা এলাকায় 4টি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তাদের কারণে ওইসব অঞ্চলে মাছ শিকার করতে যেতে পারেন না তারা। সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতে নতুন সরকারের অধীনে প্রশাসনের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা দেখতে চান জেলেরা। আব্দুল হামিদ, RTV।
গাজীপুরের কালিয়াকৈরে যানবাহনে ব্যবহৃত সিএনজি সরবরাহ করা হচ্ছে শিল্প কারখানাতে। এতে ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করেও চালকরা পাচ্ছেন না গাড়ির জ্বালানি। পাম্প কর্তৃপক্ষের দাবি, পাম্প থেকে কারখানায় গ্যাস সাপ্লাইয়ের নিয়ম আছে। অন্যদিকে প্রশাসন বলছে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। গাজীপুরের কালিয়াকৈরের প্রায় সবকটি সিএনজি পাম্পের চিত্র এমনই। পাম্পের বাইরে শত শত গাড়ির লাইন আর ভেতরে লোড করা হচ্ছে কারখানার কন্টেইনার। এক একটি কন্টেইনারে বড় ও মাঝারি আকারের 30 থেকে 40টি সিলিন্ডারে লোড করা হয় সিএনজি। এতে সময় লাগে অন্তত 5 থেকে 6 ঘন্টা। এতে বাইরে তৈরি হচ্ছে দীর্ঘ জট। এক একটি গাড়িতে সিএনজি লোড করতে লাইনে থেকে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। ভোগান্তির কথা বলছেন যাত্রী ও চালকরা। 50টা গাড়ি 40টা গাড়ির গ্যাস একটা গাড়িতে লাগে, এই জন্য আমাদের এই দীর্ঘ লাইন আমরা জ্যামে পড়ে থাকি। বড় বড় লরিতে গ্যাস দিচ্ছে তো এই জন্য আমাদের প্রেশার খুবই কম। যে জায়গায় গ্যাস ঢুকবো 1200-1500, ওই জায়গায় পাই 700-800 টাকার গ্যাস। গ্যাস নাই, 80 প্রেশার 100 প্রেশার। আর অনবরত বলে যে এই যে বড় গাড়ি লাগছে, ওইটা বন্ধ না হওয়া পর্যন্ত আপনাদেরকে গ্যাস দেওয়া যাবে না। পাম্প ম্যানেজারের দাবি, পাম্পের সিএনজি সাপ্লাই করা যাবে যে কোনো খাতে। রেমিটেন্স পাইতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে না, আর যদি লাইনে গ্যাস থাকে তাহলে এগুলো না। পাবলিকেরও দিতেছি, আমরা এগুলো দিতেছি, আমরা সব গাড়ি দিতেছি। তবে ঘটনার সত্যতা পেলে পাম্প মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি এর সত্যতা থেকে থাকে আমরা একটা তদন্তের মাধ্যমে দেখব এর সত্যতা রয়েছে কিনা। যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্যাস সরবরাহে শৃঙ্খলা এনে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি ভুক্তভোগীদের। সাকিব আল হাসান, RTV। বগুড়ার নন্দীগ্রামে তারাবি পড়তে এসে ছুরিকাঘাতে মিলন নামের এক কিশোর খুন হয়েছে। গত রাতে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, তারাবির নামাজ পড়ে বাড়িতে যাবার পথে কয়েকজন যুবক এসে ছুরিকাঘাত করে মিলনকে। এ সময় নিহতের চাচা সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানায়, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। আপাতত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ভূমি অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ভূমি অফিসে ঘুগি এলাকার আজাহার শিকদার তার বাড়ি ও কৃষিজমি খারিজ করতে গেলে 50,000 টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। ভুক্তভোগীর অভিযোগ 10,000 টাকা ঘুষ নিয়েও সে টাকা আবার ফেরত দেয় অভিযুক্ত মিজান। পরে জানান কমে কাজ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় মিজানুর রহমান সেবা নিতে আসা এক ব্যক্তির কাছে কাজ করে দেওয়ার নামে ঘুষ দাবি করছেন। স্থানীয়রা জানান টাকা না দিলে কোনো কাজ হয় না এই ভূমি অফিসে। তো আমি 10,000 টাকা দিয়েছিলাম, পরে আমারে একদিন পরে টাকাটা ফেরত দিছি। ফেরত দিয়ে কয়েকটা কাজে যাবো না, ছিল 50,000, ওই 50,000 লাগবো। টাকা দিলে কাজ হয় ভূমি অফিসে? এত দুর্নীতি। ভূমি অফিসের এক কর্মচারীর নাম প্রকাশ না করার শর্তে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। আমি তো জানি যে 5,000-6,000 ওই সময় তো আপনি উপস্থিত ছিলেন? ছিলাম, কিন্তু যে কইলাম তো আপনি তো এখনো বলেন ওরা এরকমই টাকা চাই 30-40,000 কাগজের ভাব দিতেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে ঘুষ লেনদেনের বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত অফিস সহায়ক মিজানুর রহমান। 30,000-40,000 টাকা চাইছে, কেন চাইলেন আসলে? এই টাকাটা কেন কোন খাতে খরচ হতো? ভাই আমি হার্টের রোগী, ভাই আমার মাইরা লাইনে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপসহকারী ভূমি কর্মকর্তা। অভিযুক্ত হয় তো যথাযথ কর্তৃপক্ষ আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা হয়তো নিতে পারেন। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। লিওন আজাদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।